প্রথম পয়েন্ট হলো আলহামদুলিল্লাহ জাহেলিয়াত থেকে বের হয়ে আসছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দিয়েছেন। আমি আজকে একজনের ফেসবুক স্ট্যাটাস পড়তেছিলাম যে খুব সম্ভবত সে তখন ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। পুলিশ তার উঠায় নিয়ে গেছে। তো উঠায় নিয়ে যাওয়ার পরে একটা সার্টেন টাইমে টাকা পয়সা নিয়েছে, তো ছেড়ে দেওয়ার পর একজন বলতেছে যে তোমার যে খুব বেশি ফিজিক্যালি টর্চার করি নাই, এই কারণে তোমার বাবারে বললো আরো কয়েক লাখ টাকা পাঠায় দিতে। দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। যে কাউরে উঠায় নিয়ে যাওয়ার পরে যদি তারে ধরেন যে থানায় মামলা দিচ্ছে এবং জেলখানায় পাঠাইছে, তখন লোকেরা আলহামদুলিল্লাহ পড়তো যে না, তাকে বাঁচায় রাখছে। এইরকম একটা জাহেলিয়াত থেকে আমরা বের হয়ে আসছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং এখনো যদি আপনারা ওই জুলাইয়ের ভিডিওগুলো দেখেন যে মানুষ কিভাবে রাস্তায় নেমেছিল, কিভাবে প্রতিবাদ করছে, কিভাবে সাহস দেখাইছে, গুলির সামনে তারা দাঁড়ায় রয়েছে। এই যে একটা বিশেষ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার বুককে উন্মুক্ত করে দিছে সাহসের সাথে, ঈমানের সাথে। এইটা আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। এখন আল্লাহ যখন রহম করেন, সেই রহমের প্রতি কিন্তু কৃতজ্ঞতা দেখানো দরকার। আমি এর আগেও একটা এসে আলোচনা করছি যে বনি ইসরায়েলের উপরে আল্লাহ যখন রহম করছেন, তারা যখন ইজিপ্ট থেকে বের হয়ে গেছেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন যে এবার তোমাদের প্রমিস ল্যান্ডে যাও এবং এখানে যুদ্ধ করো। তাদের সাথে নবী ছিল, মুসা আলাইহিস সালাম ছিল, কিন্তু তারা সাহস দেখায় নাই, কাপুরুষতা দেখাইছে। এবং সেই কাপুরুষতা দেখানোর ফলাফল হয়েছে যে মুসা আলাইহিস সালামের মতো নবী তাদের মাঝে উপস্থিত থাকার পরও তারা কিন্তু জমিনে বিজয়ী হয় নাই। তার কারণ হলো কালেকটিভলি তাদের উম্মাহ সাহস দেখাইতে পারে নাই, কালেকটিভলি তাদের উম্মাহ আল্লাহর আদেশের আনুগত্য করতে পারে নাই, কালেকটিভলি এই উম্মাহ তার নবীর সাথে থাকতে পারে নাই, তাদের ভূমিকা পালন করতে পারে নাই। তো এই কথাটা বলার কারণ হলো এইটা যে আজকে এই জাহেলিয়াতের পতনের পরে আমরা যে রাজনৈতিক সংস্কারের কথা বলতেছি, যে এই দেশটাকে আমরা আবার রিকনস্ট্রাক্ট করব, আমরা যদি বসে থাকি আর মনে করি যে আল্লাহ এসে এটা করে দিবে, এই চিন্তা ভুল। যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ তার নৈতিক দায় দায়িত্ব পালন না করে, তাহলে এই রাজনৈতিক সংস্কার হবে না। কাজে আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে। যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ আমাদেরকে কাজে লাগাইতে হবে। আমাদের একটা অসাধারণ দিক আছে, সেটা হচ্ছে যে আমাদের এখন যারা টোটাল ভোটার, টোটাল জনগোষ্ঠী, তার প্রায় 40% নতুন জেনারেশন, তারা নতুনভাবে চিন্তা করে। এই ইয়ুথদেরকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। আমরা দুইটা জায়গায় অত্যন্ত মৌলিক সংস্কার চাই এই দেশে, আমাদের রাজনৈতিক প্রক্রিয়া বড় বড় জায়গায়। একটা জায়গা হলো ইসলামের প্রশ্নে। দেখেন, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আপনি গ্রামে গঞ্জে যাবেন, লোকেরা পায়জামা পাঞ্জাবি পরে, দাড়ি রাখে, টুপি পরে, মসজিদে যায়, নামাজ রোজা, এটা আমাদের কালচারের পার্ট। আমরা যারা বাঙালি মুসলমান, আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু ইসলাম আমাদের সংস্কৃতির পার্ট, আমাদের জীবনের পার্ট। কিন্তু আনফরচুনেটলি একটা হিস্টোরিক্যাল কনসিকুয়েন্স আছে, তার মধ্য দিয়ে আমাদের দেশের একটা আরবান এলিটিজম তৈরি হয়েছে। যে এলিটিজমের মধ্যে ইসলাম ছিল না, বরং সেখানে ইসলামোফোবিয়া ছিল। যে এরকম আপনি প্যান্ট শার্ট পরবেন, টাই পরবেন, মনে হবে আপনি খুব স্মার্ট পিপল, আর আপনি পায়জামা পাঞ্জাবি পরবেন, আপনারা খুব নেগেটিভলি ট্রিট করবে। আপনি মাদ্রাসায় পড়ছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন, তারা আইন করে রাখছে এই সাবজেক্টে ভর্তি হইতে পারবা না, এই জায়গায় যাইতে পারবা না, এই করতে পারবেন না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কুলাঙ্গার আছে, মাঝে মধ্যে আপনারা দেখছেন যে মাদ্রাসা ছাত্ররা আসলে তাদের এক ধরনের ইরিটেশন তৈরি হয়। তো সে যদি তার মেধা দিয়ে আসে, তাহলে তোমার প্রশ্ন করার কথা না। আসলে আপনারা দেখছেন যে খুব নেগেটিভলি তারা ট্রিট করছে। আমাদের কয়েকবার কোর্টেও যাইতে হয়েছে। এই যে বাংলাদেশের আরবান সমাজে ইসলামের ব্যাপারে যে ইসলামোফোবিয়া এক্সিস্ট করে, আমাদেরকে এইটা অতিক্রম করে যাইতে হবে। আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় এদেশের মানুষের চিন্তা, বিশ্বাস, ধর্ম, সংস্কৃতি, এটা রিফ্লেকশন থাকবে। আলহামদুলিল্লাহ আমরা আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে এই গত 15-16 বছরে সিস্টেম্যাটিকলি যে কাজটা করা হয়েছে, এটা আরো আগ থেকে শুরু হয়েছে, এইটা আমরা ওভারকাম করার একটা জায়গায় আসছি। এখানে দুইটা এলিমেন্ট ছিল। একটা এলিমেন্ট হলো যে ব্রিটিশরা আমাদের 200 বছর শাসন করছে,
এই 200 বছর শাসনের সময়ে তারা যে সিস্টেমটা ডেভেলপ করছে, এই সিস্টেমটা ইসলাম থেকে নেওয়া না। তার ফলে এই কলোনিয়াল সিস্টেম এখানের ইসলামকে সরায় দিয়া একটা আর্টিফিশিয়াল সিস্টেম তৈরি করছে। তারপর 47-এ ব্রিটিশরা চলে গেছে, কিন্তু পাকিস্তান পিরিয়ডও আমরা এই ডিকলোনিয়ালাইজেশন করতে পারি নাই, ইংরেজদের ওই কলোনিয়াল ফ্রেমওয়ার্ক রয়ে গেছে। যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ হয়েছে, এইখানেও আমরা ডিকলোনিয়ালাইজেশন করতে পারি নাই, কিন্তু সেখানে আরেকটা জিনিস জোড়া হয়েছে। এটা হলো যে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিচ্ছে, এই দেশের যারা মোটামুটি নেতা ছিলেন, বামপন্থী রাজনীতিবিদ যারা এই সময় করছেন, সেকুলারপন্থী যারা ছিলেন, তাদের একটা লম্বা অংশ বড় হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। তার ফলে ওইখানকার যে সংস্কৃতি, তার আধিপত্য, কলকাতার সংস্কৃতির আধিপত্য আমাদের বাংলাদেশে রয়ে গেছে। এইটা মুক্তিযুদ্ধের পরে আজকে 40-50 বছর যাওয়ার পরে আমরা এটা অনেকখানি ওভারকাম করছি। তাহলে আজকে বাংলাদেশের যে রাজনৈতিক সংগ্রাম, যে রিফর্মেশন আমরা চাই, তার একটা হলো যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস, তার ধর্ম, তার সংস্কৃতি, এটা রিফ্লেকশন সব জায়গায় থাকবে। আমরা একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে আছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি হয়? দুইটা জিনিস হয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ তার আকাঙ্ক্ষার রাজনৈতিক বাস্তবায়ন হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে মাইনরিটির যে অধিকার সেটা প্রোটেক্টেড থাকবে। আপনি সংখ্যাগরিষ্ঠ বইলা মাইনরিটির উপরে আপনি অপারেশন করতে পারবেন না, আপনি তাকে মর্যাদা দিবেন, তার নাগরিক মর্যাদা থাকবে, আবার একই সাথে সংখ্যাগরিষ্ঠের কালচারাল রিফ্লেকশনও থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা রিফর্মেশন যেটা আমরা চাই। সেকেন্ড যে বড় রিফর্মেশন আমরা চাই, সেটা হলো আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবে, তারা রাজনীতি করবে, নির্বাচন করবে, ক্ষমতায় আসবে, কিন্তু তারা একজন আরেকজনের সাথে শত্রুতা করবে না। বিস্তারে ধরে নিয়ে উঠাই নিয়ে যাবে, এটা হবে না। গুলি করে মাইরা ফেলবে, এটা হবে না। গুম করবে, খুন করবে, এটা হবে না। বরং একটা সভ্য, একটা সিভিল প্রসিডিউরের মধ্য দিয়া সবাই যার যার ওপিনিয়ন দিবে, কথা বলবে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক থাকবে, মানুষ একটা সামাজিক ঐক্যের মধ্যে থাকবে, একটা রাজনৈতিক ঐক্যের মধ্যে থাকবে, ইস্যুতে আমাদের মধ্যে ঐক্য থাকবে, আবার আমাদের সামাজিক সম্প্রীতি থাকবে। আমরা একসাথে উঠবো, বসবো, আলাপ আলোচনা করব, আবার একসাথে আমরা রাজনীতিও করব। এইরকম একটা সৌহার্দ্যমূলক সামাজিক এবং জাতীয় রাজনৈতিক পরিবেশ যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে জাতির উন্নতি ব্যাহত হবে। এটা খুব সিম্পল জিনিস। একটা জাতি আছে, তার মধ্যে যদি 10% লোক একদিকে থাকে, 10% আরেক দিকে থাকে, এবং এই 20% সারাক্ষণ একজন আরেকজনের সাথে মারামারি করতে থাকে, তাহলে জাতি তার উন্নতির চিন্তা কখন করবে? তার যে সমস্ত ক্রিটিক্যাল চ্যালেঞ্জ, এটা নিয়ে কখন ভাবনা চিন্তা করবে? কারণ দেখেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি সারাক্ষণ মারামারি হয়, সে পড়াশোনা কখন করবে? আজকে আমরা তরুণ প্রজন্মকে অ্যাপ্রিসিয়েট করতেছি এই রাজনৈতিক ভূমিকার কারণে, কিন্তু এটা তো লম্বা সময় চলতে পারে না। আমাদের তরুণরা যদি সারাদিন খালি রাস্তায় থাকে, তাহলে তারা নিজেদেরকে করবে। তো একটা সময় তো আসতে হবে যে আমরা এখান থেকে পড়াশোনায় চলে যাব, আমরা আমাদের লিডারশিপ ডেভেলপমেন্টে যাব, আমাদের ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জগুলোকে ডেভেলপমেন্টে যাব। তো এই রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে পরিবর্তন করতে হবে। ভালো লোকেরা রাজনীতিতে আসবে, রাজনীতিতে কম্পিটিশন থাকবে, এই পরিবর্তনটা আমরা চাই। এই পরিবর্তনের জন্য এখন সাংবিধানিক পরিবর্তনের কথা আমরা বলতেছি, আমরা পুলিশ ডিপার্টমেন্ট রিফরমেশনের কথা বলতেছি, আমরা বিচার বিভাগ রিফরমেশনের কথা বলতেছি। এলাকা পর্যায়ে আমরা যখন রাজনীতিতে যাই, এইখানে যেন ভালো লোক আসে, একটা সামাজিক নেতৃত্ব তৈরি হয়, একটা যারা কম্পিটেন্ট লোক তারা যেন রাজনীতিতে আগায় যায়, এরকম একটা কালচার আমাদের লাগবে। যদি ইসলাম প্রশ্নে, সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা এবং বিশ্বাসের প্রশ্নে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা জাতীয় ঐক্য তৈরি করতে পারি, এবং তারপর আমরা যদি আমাদের রাজনৈতিক কালচারের পরিবর্তন করতে পারি, তাহলে এই দেশ আজকে যে অবস্থায় আছে, এইখান থেকে এর চাইতে 5 গুণ বেটার পজিশনে যাইতে আমাদের 10 থেকে 15 বছরের বেশি লাগবে না। আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্বের কাছে এটা চাই। জুলাইয়ের যে তরুণ প্রজন্ম আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ এবং জাহেলিয়াতের বিপক্ষে রাস্তায় নেমেছে, তারা আমাদের জন্য রিসোর্স। একটা ভালো কম্পিটেন্ট লিডারশিপ যদি এই জেনারেশনকে নেতৃত্ব দিতে পারে, তাহলে বাংলাদেশ তার নির্বাচনকে ছাড়াইয়া দক্ষিণ এশিয়ার মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্রে, এশিয়ার মধ্যে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক টার্গেট। এখান থেকে চোখ সরানো যাবে না, এই রাজনৈতিক টার্গেট থেকে চোখ সরানো যাবে না। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে ডেমোগ্রাফিক্যালি আপনার হচ্ছে বয়সের ডিস্ট্রিবিউশনের দিক দিয়ে আপনি এত ইয়ং পিপল নাই। যখন আপনার ইয়াং পিপল বেশি থাকে, তখন আপনি এটা একটা বেনিফিট পাবেন। এই লোকেরা কাজ করতে পারবে, তারা দেশের আগায় নিয়ে যেতে পারবে। তো আমরা একটা ওয়ান্ডারফুল পজিশনে আছি আমাদের ডেমোগ্রাফির দিক থেকে।
এবং এই পজিশনে আমরা যেই রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি, এই রাজনৈতিক পরিবর্তনটা যদি আমরা প্রপারলি এটার যদি ডিকটেট করতে পারি, তাহলে আমরা দেশটারে বদলাই দিতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় পয়েন্ট হলো যে 91-এ যখন আমাদের একটা গণতান্ত্রিক পরিবেশ আসলো, দেখেন 91, 96, 2001 আমরা পরপর মোটামুটি 3টা ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পেয়েছি এবং এই ইলেকশনগুলো মোটামুটি হচ্ছে আপনার ফেয়ার হয়েছে। এই ইলেকশনে একটা ডিস্ট্রিবিউশন ছিল, আমাদের 4টা বড় পার্টি ছিল, রাইট? আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত ইসলাম ছিল, জাতীয় পার্টি ছিল। আওয়ামী লীগ এবং বিএনপি এখানে বড় 2টা পার্টি যারা পর্যায়ক্রমে ক্ষমতায় আসছে। জামাত ইসলাম এবং জাতীয় পার্টি তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন জোটে ছিল। আজকে আমরা যেখানে দাঁড়ায় আছি, এটা কিন্তু একটা ডিফারেন্ট সিচুয়েশন। ডিফারেন্ট সিচুয়েশন কয়েকটা কারণে। একটা কারণে হলো যে ভোট, এই ভোট তো গত 3টা ইলেকশনে হয় নাই। কাজে আমাদের ভোটের যে স্ট্যাটিস্টিক্স আছে, এই স্ট্যাটিস্টিক্স কিন্তু হচ্ছে আপনার প্রায় 10, 15, 20 বছর আগের স্ট্যাটিস্টিক্স। তো এর মধ্যে তো ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হয়েছে, ইয়াং জেনারেশন হয়েছে, 40% এখন আমাদের নতুন ভোট। তো আগের যে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক এখন কাজ করবে না। এটা হলো একটা কারণ। আরেকটা কারণে কাজ করবে না, সেটা হলো যে এই সময়ের মধ্যে একটা বড় পরিবর্তন হয়েছে, সেটা হলো টেকনোলজিক্যাল। যে সোশ্যাল মিডিয়া এখন মানুষের অ্যাক্সেস বেড়ে গেছে। আগে যেটা ছিল যে ধরেন 2টা পত্রিকা ছিল, 3টা টেলিভিশন ছিল, এই পত্রিকা টেলিভিশন কোনো নিউজ যদি ব্ল্যাক আউট করতো যে আমরা এটা দিব না, তাহলে কোনো মানুষ এই ইনফরমেশন পাইতো না।